অ্যাডভোকেট অন রেকর্ডস মানে বৃন্দা গ্রোভার ম্যাডামের যিনি জুনিয়র কাউন্সিল শিয়ালদা কোর্টে লড়াই করছেন, তিনি কেন বাইরে এসে কিছু বলছেন না? যেখানে আমরা এখানে বসে বাংলাদেশ দেখতে পাচ্ছি, অথচ শিয়ালদা কোর্টে কী হচ্ছে আমরা দেখতে পাচ্ছি না। রিপিটেডলি দেখেছিলাম কামদুনি মামলা, সেম রেপ অ্যান্ড মার্ডার কেসে তাদের কিন্তু অ্যাডভোকেট অ্যান্ড রেকর্ডস বাইরে এসে বলতেন, এখানে কেন বলছেন না? কী চাপানোর চেষ্টা চলছে? আমার কিন্তু প্রশ্ন সবার দিকে, সেটা যেমন পুলিশের কথা তো আমি বলেছি, সিবিআই এবং অভয়ের আইনজীবী যিনি বাড়ির পক্ষ থেকে আছেন বৃন্দা গ্রোভার টিম, আমার কিন্তু তাদের দিকেও এই প্রশ্নগুলো থাকলো। আমরা দেখলাম যে কুলতলির ঘটনায় সেখানে জয়নগরের যে পরিবারটি তারা বিচার পেয়েছে, জয়নগরের অভয়া বিচার পেয়েছে, কিন্তু আরজি করের তিলোত্তমা এখন পর্যন্ত বিচার পেল না। দেখুন, এটা তো ঠিক কথা যে পুলিশ চাইলে সব পারে। যারা পুলিশের অফিসার রয়েছে, আমি তাদের কোয়ালিটি নিয়ে আমি বস্তু তুলছি না, তারা জানে না, কিন্তু আইদার তারা নিজেরা কাজ করছে না, নাহলে তারা স্পাইনলেস। আজকে ৪৫ দিনের ভিতরে ওই কেসটা অ্যানালিসিস করে দিতে পারে। আর এখানে অভিযুক্ত কি, আপনি যে সময় আমার ইন্টারভিউ নিচ্ছেন তখনও যে আরজি করে জুরিসডিকশন, যে থানার আন্ডারে টালা থানা, সেই টালা থানার একজন ওসি প্রমাণ লোপাটের দায়ে অভিযুক্ত, তার জন্যই বিচারটা হয়নি। এখন সিবিআই তো বিভিন্ন সময় বিভিন্ন ফোরামে প্রশ্ন উঠেছে যে প্রমাণ লোপাট হয়েছে, অনেকটা এভিডেন্স কম, তো সেক্ষেত্রে এই আন্দোলনটা চলছে, মানে বিচারটা হয়নি, আর তার জন্যই আমরা আন্দোলনটা করছি। এটা তো পুলিশের দায়ী। এবং এই যে বিচারটা আজকে আমরা পাচ্ছি না, এর এন্টায়ারলি দেখুন প্রশাসনিক মদত, প্রশাসনিক পলিটিশিয়ানদের কিছু ক্ষমতার অপব্যবহারের পাশাপাশি সবথেকে বড় নিন্দনীয় ভূমিকা তো কলকাতা পুলিশের, যারা প্রমাণ লোপাট করেছে। প্রমাণ লোপাট করেছে, কিন্তু সিবিআই তো এখন তদন্ত করছে, সেটা তারা প্রমাণ করে দিতে পারছে না। কারণ পুলিশ যখন পারলো 60 দিনের মধ্যে জয়নগরের ঘটনায় বিচার পাইয়ে দিতে, এখানে প্রমাণ লোপাট হলে পুলিশ গ্রেপ্তার হলো টালা থানার ওসি, কিন্তু অন্য সমস্ত বিষয়, সমস্ত তদন্ত সিবিআই এখনও শেষ করতে পারলো। দেখুন, এটা নিয়ে সিবিআইয়ের কাছে আমারও প্রশ্ন যে আপনারা টালা থানার ওসিকে ধরেছেন, কিন্তু আপনাদের সমস্যাটা কোথায়? আপনারা মাথাটা ধরতে জানেন না কেন? সেদিন ডিসি নর্থ আর সিপির প্রেজেন্সে একজন টালা থানার ওসি প্রমাণ লোপাট করে দিল, তাহলে আপনারা কেন ডিসি নর্থ বা সিপিকে ডাকছেন না? এই প্রশ্নটা আমার কিন্তু অবভিয়াসলি সিবিআইয়ের কাছে আছে। এবং আর একটা প্রশ্ন, যে এই ফ্যামিলির যিনি লয়ার আছেন বৃন্দা গ্রোভার ম্যাডাম, তার টিমের কাছেও কিন্তু আমার একই বক্তব্য, যে প্রথম কথা যে ট্রায়াল কেন শুরু হতে দিল? যে ট্রায়ালটা শুরু হওয়া মানে কি আপনারা মেনে নিলেন যে একজনই এখানে দোষী? এবং যদি এটা হয়, এই ধরুন আমরা ধরেও নিই যে সিবিআইয়ের ইন্টেনশন পজিটিভ, আরও 2-5 জন ধরা পড়বে, তাহলে হয়তো পরবর্তীকালে আসবে, তাহলে ট্রায়ালটা তখন শুরু করলে ভালো হতো। এমন তো নয় যে ট্রায়ালটা শুরু হয়ে সঞ্জয় রায়ের ট্রায়াল শেষ হয়ে গেল, তার ফাঁসি হয়ে যাবে। ট্রায়াল শেষ হয়ে যদি আর কেউ না থাকে, ওরা বলে দেবে যে আর কেউ নেই, তখন তো আমাদের তো আর কিছু করার থাকবে না। আর যদি পরে আরও 2-5 জন ধরা পড়ে, সেগুলোর আবার ট্রায়াল হবে, তারপরে গিয়ে তো সঞ্জয় রায়ের ফাঁসি হবে। তাহলে এত ট্রায়ালের তাড়াহুড়ো করার কী দরকার ছিল? এবং ইনভেস্টিগেশন শেষ হওয়ার আগে ট্রায়াল শুরু হওয়াটা আমি অন্তত লজিক্যাল মনে করি না, বা কোনো গ্রাউন্ড আমি দেখি না। এবং আমার মনে হচ্ছে এই ট্রায়াল শুরু হওয়াটা কেসটা ধামাচাপা দেওয়ার একটা পার্ট। দ্বিতীয় কথা হচ্ছে যে সঞ্জয় রায়কে আছে সিবিআই ইনভেস্টিগেশন, সিবিআইয়ের আন্ডারে জুডিশিয়াল কাস্টডি থাকলেও ট্রান্সপোর্টের দায়িত্ব তো সিবিআইয়ের, সিআইএসএফ বা সিআরপিএফ করবে। সেখানে কলকাতা পুলিশ কেন করছে? যেদিনটা নাম নিল বিনীত গোয়েলের, তারপর দিন টিন বাজানো শুরু করলো, এটা সিবিআই কেন অবজেকশন করলো না? তারপরে বৃন্দা গ্রোভার ম্যাডাম, তিনি তো ফ্যামিলির আইনজীবী, তিনি কেন অবজেকশন করেননি? এবং আমরা জানি একজন অ্যাকিউজড যদি ধরা পড়ে, তার মুখ থেকেই নাম বেরোয়, তো তার মুখ থেকে নাম বেরিয়েছে, তাকে আমরা কেন সেটাকে স্টেটমেন্ট ভেরিফাই করব না? তাকে এখন ভার্চুয়াল প্রেজেন্সে হাজির করা হচ্ছে, তার মানে কি ধরেই নেবো যে কিছু ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে? এই একাধিক প্রশ্ন শুধুমাত্র সিবিআইয়ের দিকে নয়, আমার কিন্তু প্রশ্নগুলো থাকবে বৃন্দা গ্রোভার ম্যাডামের দিকেও, তার টিমের যে আইনজীবীরা তারা কি করছেন, এবং শিয়ালদা কোর্টে ক্লোজ ডোরে কেন হচ্ছেন? যদি কোনো কনস্টিটিউশনাল প্রভিশন থাকে, সেটা আমি মান্যতা দিয়েই বলছি। অ্যাডভোকেট অন রেকর্ডস মানে বৃন্দা গ্রোভার ম্যাডামের যিনি জুনিয়র কাউন্সিল শিয়ালদা কোর্টে লড়াই করছেন, তিনি কেন বাইরে এসে কিছু বলছেন না? যেখানে আমরা এখানে বসে বাংলাদেশ দেখতে পাচ্ছি, অথচ শিয়ালদা কোর্টে কী হচ্ছে আমরা দেখতে পাচ্ছি না। মমতা বন্দ্যোপাধ্যায় একটি সাক্ষাৎকারে সম্প্রতি বলছেন আরজি কর আন্দোলন প্রসঙ্গে, যে এটা যে বিরোধী রাজনৈতিক দলগুলি এই আন্দোলন চালিয়েছে, সেটা প্রমাণিত হয়ে গেছে। দেখুন, এটা তো একটা অরাজনৈতিক আন্দোলন ছিল, আমি এখনও বিশ্বাস করি। কিন্তু যদি বিরোধী দল থাকা মানে কি, আমি এই আন্দোলনে মনে করি যারা সাপোর্ট করেছে তারা অন্যান্য বিরোধী দলগুলো তো অবভিয়াসলি, কারণ এটা একটা শাসক বিরোধী আন্দোলন। আর দ্বিতীয় কথা, আমি এটাও মনে বিচারের দাবিতে যারা শাসক দলের যারা ভোট দেয়, তারাও কিন্তু এই আন্দোলনকে সাপোর্ট করেছে। শাসক দলের কিছু মুষ্টিমেয় লোক এই দুর্নীতির পিছনে জড়িত, কিন্তু শাসক দলের সবাই কি খারাপ না? শাসক দলের একটা হিউজ লোক এখানে সাপোর্ট করেছিল বা রাস্তায় নেমেছিল বলেই তো এত লোক। কারণ যে এত লোক রাস্তায় দেখলাম, কোটি কোটি লোক রাস্তায় রাত দখল করতে নেমে গেল, তাহলে এই লোকগুলো কোথা থেকে এলো? সব কি বিরোধী দলের লোক? আমি একদমই সেটা বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি এটা শাসক
দলেরও প্রচুর লোক নেমেছিল, যার জন্যই কিন্তু রাস্তায় ভিড় হয়েছিল। এবং আপনারা বিভিন্ন সময় সাক্ষাৎকার নিয়ে দেখবেন যে আইদার অ্যাপলিটিক্যাল বা কেউ এরকমও বলেছে যে আমরা শাসক দলকে ভোট দিই, কিন্তু আমরা বিচারের দাবিতে রাস্তায় নেমেছি। আমি এটা কোনো অন্যায় দেখি না। তো আর সেক্ষেত্রে যদি বিরোধী দল সে সাহায্য করে, অন্যায় কোথায়? আমি তো পার্সোনালি কোনো কিছু এর ভিতরে অন্যায় দেখি না। কারণ যেখানে একটা রাজ্যের সরকারের বিরুদ্ধে আন্দোলন চলছে, তো সেক্ষেত্রে বিরোধীরা আসবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু এইটাকে মানে চালিয়েছে বিরোধী দল বা সিপিএম, বিজেপি, কংগ্রেস, এরকম নয়। এটা চালিয়েছে সেটা হচ্ছে আমাদের জুনিয়র ডক্টরস, যারা জেডিএফ মানে পিজিতে পোস্ট গ্রাজুয়েট ট্রেনি, ইন্টার্ন হাউস স্টাফ, আর হচ্ছে সিনিয়র রেসিডেন্ট, এরা করেছে। এবং তার পিছনে আমাদের সিনিয়র ডাক্তার, সার্ভিস ডাক্তার, আমরা যারা বিভিন্ন গভর্নমেন্ট জায়গায় যুক্ত আছি তারা সবাই ছিলাম। কিন্তু আমাদের মেন যেটা ছিল সেটা করেছে কিন্তু জেডিএফ। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে মানুষকে প্রথম দিকে ভুল বুঝিয়েছে, সেই জন্যই মানুষ প্রথম দিকে নেমেছিল, শেষের দিকে মানুষ বেরোচ্ছে না কারণ তারা ভুলটা বুঝতে পেরেছে। না না, এটা অন্তত মানা সম্ভব নয়। দেখুন, মানুষ রাস্তায় তো সারা বছর নামতে পারে না। এবার যেহেতু হচ্ছে কারো নামা সম্ভব না এবং ইস্যু সবসময় চেঞ্জ হয়। এখন দেখবেন যে হয়তো মানুষ একটা আন্দোলন প্রায় 3 মাস চলেছে, আন্দোলন তারপরে তার বিভিন্ন পদ্ধতি অনুসারে চলছে, কিন্তু এই মোমেন্টে সবথেকে বার্নিং ইস্যু সেটা হচ্ছে ওয়ার্ল্ডে বাংলাদেশ ইস্যু নিয়ে। তো মানুষ সেই দিকেও নজর রেখেছে। বিভিন্ন জায়গায় দেখবেন এখন মানুষ রাস্তায় নামছে, সেটা হচ্ছে বাংলাদেশে যে হিন্দু জেনোসাইড হচ্ছে, বুদ্ধিস্ট, খ্রিস্টিয়ান, তাদের উপরে যে অত্যাচার চলছে সেইগুলো নিয়ে। মানুষটা ভাগ হয়ে গেছে, মানে আরজি করের আন্দোলনে যে মানুষ ছিল তারা এখন বাংলাদেশ নিয়ে আন্দোলন করছে। না না, ভাগ হয়ে গেছে এটা বলাটা ভুল। মানুষের সামনে যখন যে ইস্যুটা বার্নিং ইস্যু থাকে সেটা নিয়েই তো মানুষ রাস্তায় নামবে। আবার যখন বাংলাদেশের ইস্যুটা ফুরিয়ে যাবে বা শেষ হবে বা মিটে যাবে, তখন মানুষ আবার এইটা নিয়ে ভাবার টাইম পাবে। আপনারা যারা মিডিয়ার লোক আছেন, আপনারাই বলুন, আপনারা কি সারা বছর আরজি করে ইস্যু দেখাতে পারবেন? পারবেন না। আপনারা বার্নিং ইস্যু 3 মাস 2 মাস টেনেছেন, তারপরে এখন বাংলাদেশের ইস্যু একটা বার্নিং ইস্যু, সেখানে তো লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ মারা যাচ্ছে, অত্যাচারিত হচ্ছে, রেপ হচ্ছে। সেক্ষেত্রে এখন ইন্টারন্যাশনাল ইস্যু হয়ে দাঁড়িয়েছে। আপনাদের মিডিয়া যেমন প্রচার করছে, তেমনি সাধারণ নাগরিক সমাজ, আমরাও ইনক্লুডিং আমি নিজেও রাস্তায় নেমেছি, বিভিন্ন সময় এর প্রতিবাদে কথা বলেছি এবং সেইটা নিয়ে যথেষ্ট টাইম দিচ্ছি এবং তার পাশাপাশি আরজি করের আন্দোলনও করছি। আমি আবার মনে করি যেদিন আবার দরকার পড়বে আবার নাগরিক সমাজ নামবে। নাগরিক সমাজকে মুখ ফিরিয়ে নেয়নি। মানে বাংলাদেশ আন্দোলন বন্ধ হলে আবার আরজি কর আন্দোলন শুরু হবে? না, দেখুন, আন্দোলন শুরু হওয়া মানে আপনি বলছেন যে হাঙ্গার স্ট্রাইক হওয়া, এটা লজিক্যাল নয়। তার কারণ হচ্ছে ডাক্তাররা সারা বছর তো ওই হাঙ্গার স্ট্রাইক করা, স্বাস্থ্য ভবন ঘিরে দখল করা, লালবাজারের বাইরে অবস্থান বিক্ষোভ করা, এটা করা যায় না। ডাক্তারদের কিছু নিয়ম আছে, তারা তো একটা ইমার্জেন্সি সার্ভিসের সাথে যুক্ত। আন্দোলন 2 দিন 3 দিন তারা অবস্থান বিক্ষোভ করেছে, হাঙ্গার স্ট্রাইক করেছে, কিছু দাবি দাওয়া করেছে। সেই দাবি দাওয়া শুধুমাত্র যে ডাক্তারদের জন্য তা তো নয়, সেটা কিন্তু সমগ্র হেলথ সিস্টেমটাকে ভালো করার জন্য এবং সাধারণ মানুষের দাবি দেওয়া। তো সেই ক্ষেত্রে কিছুটা ফুলফিল সরকারের তরফ থেকে করার চেষ্টা করা হয়েছে, এখনও কিছুটা অনগোয়িং, সেগুলো দেখা হবে। এবং তারপরে অভয়ের বিচার চলছে, অলরেডি সুপ্রিম কোর্টের মনিটরে সিবিআই করছে। এই সমস্ত ব্যাপারটা একটা ছোটো ব্যাপার নয়, অনেকগুলো স্টেক হোল্ডার জড়িত। সিবিআই, স্বাস্থ্য ভবন, ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল, বিভিন্ন মেডিকেল কলেজ, অনেকগুলো ইস্যু। এই অভয়ের মৃত্যু, যেটা কিন্তু হেলথ সিস্টেমে আমরা যে দীর্ঘদিন ধরে আমাদের যে ক্ষোভ ছিল, সেই ক্ষোভটা এবার আমরা দেখানোর সুযোগ পাচ্ছি, যেটা এতদিন পাইনি। এবং অভয়ের মৃত্যুটা কিন্তু একটা হেলথ রিফর্মস হতে চলেছে। তাই এটা নয় যে বাংলাদেশ ইস্যুটা কালকে বন্ধ হলো, কালকে আবার সবাই রাস্তায় নেমে যাবে, না। প্রোটেস্টের বিভিন্ন ধরন হয়, ডেমনস্ট্রেশন হয়, পিকেটিং হয়, বিভিন্ন গানের মাধ্যমে, আবৃত্তির মাধ্যমে প্রোটেস্ট করা যায়, বিভিন্ন কনভেনশনের মাধ্যমে করা যায়। সেটা পরপর চলছে, এর আগের দিনও হলো, ভবিষ্যতেও কোনো না কোনো আরও কীভাবে এগোনো যায় সেই প্ল্যান চলছে, সেইভাবে হচ্ছে এবং হবে। কিন্তু যে ওই রাস্তায় নেমে যাবে, এটাই কিন্তু আলটিমেট শুধুমাত্র একটা অপশান, সেটা আমি মনে করি না। কিন্তু যেহেতু বাংলাদেশ এই মোমেন্টে একটা বার্নিং ইস্যু বা বাংলাদেশ জ্বলছে, সেই নিয়ে মানুষ অনেকটাই ওই দিকে, তার জন্য মনে হচ্ছে মানুষ মিছিলে আসছে না। আমার মনে হয় এই স্টেটমেন্টটা সম্পূর্ণ ভুল। মানে বাংলাদেশটা কাছে হয়ে গেছে শিয়ালদা হাইকোর্টের, মানে শিয়ালদা কোর্টের থেকে। বাংলাদেশ তো আমি ঘরে বসে সবসময় দেখতে পাচ্ছি, বাংলাদেশ তো দেখতে পাচ্ছি না কোন মন্দিরের ভেতরে কোন ঠাকুর আছে এবং কোন ঠাকুরের কোন মৌলবাদী অ্যাটাক করে কীভাবে ভাঙচুর করেছে সেটাও দেখতে পাচ্ছি। কিন্তু শিয়ালদা কোর্টে কী হচ্ছে দেখতে পাচ্ছি না। আপনারা কি দেখতে পেয়েছেন? আমার তো মনে হয় না। কোনো মিডিয়াও বলতে পারছে না যে সত্যি কথা বলতে কী হচ্ছে, এটা কেন। কারণ যে সুপ্রিম কোর্টে লাইভ স্ট্রিমিং হতে পারে, অথচ আমি ধরেই নিলাম যে ক্লোজ ডোরে, কিন্তু হতে পারে কি, আমি যেটুকু বুঝি যে একজন মেয়ে রেপ হওয়ার পরে দেখা যাচ্ছে যে মানে ওপেন ক্যামেরা তার হিয়ারিং হলে তার বিভিন্ন অস্বস্তিতে পড়তে হয়, হিয়ারিংয়ের আর্গুমেন্টসের সময় তার ফ্যামিলির একটা মান সম্মানের ব্যাপার আছে, সেক্ষেত্রে ক্লোজ ডোরে হতে পারে। কিন্তু যে মারা গেছে তার ক্লোজ ডোরের কি আদেও প্রয়োজনীয়তা আছে? এবং তারপরে বড় ব্যাপার হচ্ছে, আমি যদি ধরেও নিই যে সেটা কনস্টিটিউশনাল প্রভিশন বা হাইকোর্ট সুপ্রিম কোর্টের জাজের আদেশে হচ্ছে,
তাহলে অ্যাডভোকেট অন রেকর্ডস বাইরে তো কিছু বলবে। আমি রিপিটেডলি দেখেছিলাম কামদুনি মামলা সেম রেপ অ্যান্ড মার্ডার কেসে তাদের কিন্তু অ্যাডভোকেট অ্যান্ড রেকর্ডস বাইরে এসে বলতেন, এখানে কেন বলছেন না? কি চাপানোর চেষ্টা চলছে? আমার কিন্তু প্রশ্ন সবার দিকে, সেটা যেমন পুলিশের কথা তো আমি বলেছি, সিবিআই এবং অভয়ের আইনজীবী যিনি বাড়ির পক্ষ থেকে আছেন বৃন্দা গ্রোভার টিম, আমার কিন্তু তাদের দিকেও এই প্রশ্নগুলো থাকলো। একদমই সেদিকে তো নজর থাকবে, কিন্তু জুনিয়র ডাক্তাররা যারা আন্দোলন করছেন অনেককে দেখা যাচ্ছে বিজ্ঞাপন করছেন, কেউ আবার হালকা শির দ্বারা বাঁকা করে অনেকে প্রাইজ নিচ্ছেন আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন অনুষ্ঠানে যাচ্ছেন, এই নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, কি বলবেন এই বিষয়টা নিয়ে? দেখুন, যার নিয়ে প্রশ্ন করছেন সে কিন্তু ডাক্তারের বাইরেও সে কিন্তু একজন অ্যাক্টার এবং যথেষ্ট তার অ্যাক্টর হিসেবে পরিচিতি আছে। এবার তার পরিচিতি সত্তা নিয়ে সে কি করবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। আমি মনে করি তা অন্য কারোর এটা ক্রিটিসাইজ করা উচিত নয়, বা আমিও এটা করতে পারি না। তো সে যে পুরস্কার মানে বিজ্ঞাপন করেছে, এই বিজ্ঞাপনটা যে এখন হয়েছে তার তো প্রমাণ নেই, হতে পারে আগে হয়েছে। আর বিজ্ঞাপনের জন্য টাইম লাগে না। আর তার কিছু মুভি নিয়ে প্রশ্ন তুলেছেন যে এর ভিতরে তিনি মুভি করলেন কি করে, বিশেষ করে একটা বিশেষ টিভির অ্যাঙ্কার বারবার এই জিনিসগুলো সোশ্যাল মিডিয়ায় লিখেছে। আমি শুধু বলতে চাই, যে কোনো সিনেমা যখন রিলিজ হয়, সেই সিনেমা রিলিজ হওয়ার এই সিনেমাটা কি মানে সেই সময় তৈরি হয়ে পরের দিন রিলিজ হয়? তো তার যে বক্তব্য ছিল যে আন্দোলন করলো, তাহলে সিনেমাটা কখন হলো, অভিনয়টা কখন হলো? তা আমি যেটা বলতে চাই যে আপনাদের ক্যামেরা তো 24 ঘন্টা ছিল সেই ডাক্তারবাবুর দিকে, সে কি আন্দোলনের মাঝখানে করেছে বলে আপনার ধারণা হয়? এই মুভিগুলো আগে শুটিং ছিল, এখন রিলিজ হচ্ছে। এই প্রশ্ন তুলছেন কিঞ্জল নন্দর দিকে, কিন্তু তিনি কি খুব একটা ভুল প্রশ্ন করছেন? কারণ অনেকে তারাই বলছিলেন, কিঞ্জল নন্দ বা আপনারা জুনিয়র ডাক্তাররা বলছিলেন যে আমরা উৎসব করব না, আমরা আন্দোলনে থাকবো, আর অথচ আজ তারা দেখতে পাচ্ছি যে বিজ্ঞাপন করছে, তারা প্রাইজ নিচ্ছে। না, মৌপিয়া নন্দী যে প্রশ্নটা করছে প্রথম থেকেই তো তার পিছনে উঠে পড়ে লেগে আছে। এবার ব্যাপারটা হচ্ছে যে বিজ্ঞাপন কেউ যদি করে, সেই বিজ্ঞাপন কখন করেছে, কিভাবে করেছে, কত টাইম দিয়েছে, সেটা তো ব্যক্তিগত ব্যাপার, সেই ব্যাপারে না জেনে কমেন্ট করা উচিত নয়। আর তার যে সিনেমা নিয়ে মৌপিয়া নন্দীর আগে জানা উচিত, যে কমেন্ট করার আগে বলুক যে সিনেমাটা কখন হয়েছে। এখন সে 1 বছর আগে শুটিং করেছে, তো সেই শুটিংটা শুধুমাত্র একটা সিনেমা হলে শুধু তো কিঞ্জল নন্দর একার সাথে জড়িত নয়, অনেকের রুটি জড়িয়ে আছে সেই সিনেমায়। সে সেই সময় এগ্রিমেন্ট করেছে বা কমিটমেন্ট দিয়েছে, এখন তার কারণে সেই সিনেমাটা তো রিলিজ হবে না, এটা তো হতে পারে না। সো সেই রিলিজটা কখন, শুটিংটা হয়েছে, মৌপিয়া নন্দীর তো ইন্ডিকেশন হচ্ছে যে আন্দোলন করছিল, তাহলে শুটিংটা কখন করলো? ইনডাইরেক্টলি বোঝার চেষ্টা করছে যে মানুষকে ধোকা দিয়ে শুটিং করেছে। এইটা তো পুরো খেলো যুক্তি। তো শুটিংটা কখন করেছে, আগে শুটিং করেছে, এখন হয়তো রিলিজ হচ্ছে, তো তার ভিতরে কোনো অন্যায় নেই। আর দ্বিতীয় কথা হচ্ছে, দেখুন আমি এই যে এখন আমরা যারা আন্দোলন করেছি, রাস্তায় নেমেছি, ডিউটি দিয়েছি, এখন তারপরে কি আমরা সারা বছর কি এটা হবে যে আমরা এখন আর কিছু করব না? আমাদের কি সারা বছর এখন ওই ধরনেরই কি এখন লাইফ লং বসে থাকা উচিত যে আমরা কোনো উৎসব করব না, কোনো আনন্দ করব না, যদি আমরা এখনও পর্যন্ত সেভাবে কিছু করে উঠতে পারিনি? এখন যদি কারোর এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি বা কেউ একজন অ্যাক্টর হিসাবে তার পরিচিতি থাকে, সে কি করবে? সে কি এখন বলতে চাইছেন যে সে সেই জায়গাটা পুরো ছেড়ে দেবে? এটা কোনো দিন হতে পারে? এটা কোনো দিনই হতে পারে না। আমি অন্তত বিশ্বাস করি না। আমারও যদি কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি, তাহলে তো ধরুন আমি বাংলাদেশ নিয়ে এত কিছু কথা বলছি, বা আমার বেশ কিছু অন্যান্য অ্যাক্টিভিটিস আছে, সেগুলো আমি করার চেষ্টা করছি, তো সেই জায়গাগুলো তো আমাকে তাহলে বন্ধ রাখতে হয়। তা আমি কি করেছি? বা আমার মতো আরও যারা 5 জন, কেউ গান করে, কেউ নাচ করে, তাহলে যারা ডাক্তাররা আন্দোলন করেছে তাদের যদি কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি থাকে, তারা সেগুলো করবে না? মানে সারা বছরই এখন মানে কত বছর, তাহলে মৌপিয়া নন্দী ঠিক করে দিক যে কত বছর না করলে তিনি খুশি হবেন, সেটা কি উনি বলতে পারবেন? আমার তো মনে হয় না।